প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন জাতিসংঘের ৭৯তম অধিবেশন শেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। দর্শক, এই সফর ঘিরে কিন্তু দেশের মানুষের এবং আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই সফর ঘিরে প্রত্যাশার এক জায়গা তৈরি হয়েছে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও। এ বিষয়ে আমাদের আজকের আলোচনা, জাতিসংঘ থেকে কি কি সুখবর আনলেন ডক্টর ইউনূস। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ দুজন অতিথি রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, এবং আমার বাম পাশে রয়েছেন কামাল উদ্দিন সবুজ, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। আমি প্রথমেই এম হুমায়ুন কবির, আপনার কাছে যেতে চাই। প্রত্যাশার একটা দারুণ জায়গা তৈরি হয়েছে ডক্টর ইউনূসের এই সফর ঘিরে, এবং এমনও বলা হয়েছে যে এবারের অধিবেশনটি ডক্টর ইউনূসময়। কার সাথে তিনি বৈঠক করেননি? বিশ্ব নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থানে যারা অবস্থান করছেন অনেকের সাথে, সবার সাথে প্রায় তার বৈঠক হয়েছে, এবং সব জায়গা থেকে একটা আশ্বাস পেয়েছেন যে দেশের সংস্কার কিংবা অর্থনীতি পুনর্গঠন সব কিছুতেই কিন্তু তিনি একটি আশ্বাস পেয়েছেন। এখন সেই জায়গা থেকে আমরা দেশের অভ্যন্তরে বা এটিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কতটুকু কাজে লাগাতে পারি, সেই সক্ষমতা আমাদের কতটুকু আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রসঙ্গটা তুললেন, এটা সত্যি যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবার একটা অসাধারণ, আমি যদি বলি কূটনৈতিক পারফরমেন্স, সেটা কিন্তু তিনি নিউ ইয়র্কে দেখিয়েছেন। এটা সত্যি কথা। কারণ এখানে সাধারণত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য, আশপাশে দুই একটা বাইলেটারাল মিটিং, সাইডলাইন মিটিং, একটা কমিউনিটি, জেনারেলি কমিউনিটি একটা রিসেপশন থাকে, এরকম। কিন্তু এবারে যে সংখ্যক বিশ্ব নেতৃবৃন্দের সাথে যোগাযোগ হয়েছে বা আলাপ আলোচনা হয়েছে, যে সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তার পাশাপাশি ধরেন অন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক পর্যায়েও এই বিষয়গুলো নিয়ে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ যেটা আছে, ওখানেও কথা বলেছেন। তো কাজে এটা একটা বহুমাত্রিক কূটনৈতিক কর্মচাঞ্চল্য হিসেবে আমি দেখতে চাই। তার এই যোগাযোগ তো আগেও ছিল। হ্যাঁ, আপনার কি মনে হয় যে, যদি আমি জানতে চাই যে বিগত যে সরকারটি ছিল আওয়ামী লীগ সরকার, তারা কি ডক্টর ইউনূসের সাথে যদি সুসম্পর্ক রেখে ডক্টর ইউনূসকে কাজে লাগালে কি দেশের অর্থনীতি এখন যে অবস্থায় তারা রেখে গিয়েছে, সেখান থেকে কি আরও উত্তরণ সম্ভব তাদের পক্ষে ছিল কিনা? প্রশ্ন জবাব আমি এভাবে দেব যে প্রফেসর ইউনূস বিশ্ববরেণ্য মানুষ, ওনাকে সকলে চেনেন, সম্মান করেন। তো কাজেই তাকে, তিনি যদি আমাদের এখন যেমন তাকে এমনিতেই লোকেরা চেনে, তার সাথে আমরা বাংলাদেশ, তার ওনার কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত হয়ে বাংলাদেশের পরিচয়টা আলোকিত হয়েছে, বাংলাদেশ সম্পর্কে মানুষ জেনেছে। আমরা যে অসাধারণ কিছু কাজ করতে পারি সেই কথাটা মানুষ জেনেছে। এটা আগেও জানতো, ওনার যে ওনাকে যে কারণে চেনে, মাইক্রো ক্রেডিট, সেটা তো পৃথিবীর মানুষ অনেক আগেই জেনেছে, একটা বাংলাদেশের সৃজনশীলতার একটা নমুনা। তো এবার আরও একটা বিষয় জানলো যে এই দেশের মানুষ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ মিলে এক ধরনের একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বেরিয়ে আসছে, একটা বড় রকমের তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে, এবং সেটাকে তিনি বলছেন যে এটা কিন্তু সারা বিশ্বের জন্য অনুপ্রেরণার বিষয় হতে পারে। তো কাজেই সেই বিবেচনায় বাংলাদেশটাকে তিনি একটা ভিন্ন আঙ্গিকে বিশ্বের কাছে উপস্থাপন করতে পেরেছেন। এরপরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে যে আমাদের প্রয়োজন যেটা, কারণ আমরা যখনই পররাষ্ট্রনীতি পরিচালনা করি, আমাদের মাথায় যে কাজটা থাকে বা যে চিন্তাটা থাকে, সেটা হচ্ছে যে আমার কি প্রয়োজন, আমার জাতীয় স্বার্থের প্রেক্ষাপট থেকে আমি সেটা করি। আমরা এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো। এম হুমায়ুন কবির যেটি সর্বশেষ বলছিলেন, আমার কি প্রয়োজন, আমাদের আসলে কি প্রয়োজন? দেশ পুনর্গঠন বলেন কিংবা রাজনীতি সংস্কার বলেন, আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয় আমাদের কি প্রয়োজন? না, দেশ গঠন তো ডেফিনেটলি আছে। দেশ গঠন তো এটা একটা চলমান প্রক্রিয়া। আমি যেটা প্রথমে বলতে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব যে এবার যে জাতিসংঘে যে গেলেন, উনি আসলে অন্যান্য অতীতে বহু বছর ধরে যেসব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা গিয়েছেন বাংলাদেশ থেকে জাতিসংঘে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য, এটা টোটালি একটা ভিন্ন আঙ্গিকে হয়েছে জিনিসটা। উনারটার সঙ্গে অন্যগুলোর কোনো খুব বেশি কম্পেয়ার হয় না। এই কারণে হয় না যে উনি একটা বাংলাদেশে একটি দীর্ঘদিন 15-16 বছর একটি স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে সংগ্রাম,
সেই সংগ্রাম যেটা 5ই আগস্ট ছাত্র জনতা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তার নেতৃত্বে বিজয় অর্জন করেছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। তারপরে উনি যে জনগণের ম্যান্ডেট বলতে যে এই যে গণ অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, এটা এক একজন এক একভাবে বলেন, যেটাই বলেন এটাই তার ম্যান্ডেট, এটাই ওনার ম্যান্ডেট। এবার আপনি দেখেন উনি যে গেলেন, উনি খুব খুব কম সময়, অনেককে উনি সময় দিতে পারেন না, এটা অন্য অনেকের মধ্যে দেখা যায় না। আগে আমি নিজেও অনেকবার ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কভার করেছি জার্নালিস্ট হিসাবে। উনি 40টিরও বেশি মিটিং করেছেন, এর মধ্যে 12 জনের বেশি হচ্ছে আমার সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে উনি অনেকগুলি সময় দিতে পারেন নাই। তো তার অ্যাচিভমেন্ট, এবং এটা দেখা গেছে যে ডক্টর ইউনূস যে একটা গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে, যিনি সরকার প্রধান হওয়ার আগেই ছিলেন, সারা পৃথিবীর মানুষ তাকে চিনতেন, সেটা কিন্তু অন্যান্য অনেক নোবেল লরেটের মতো না। উনি কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ওনার মানে সারা বিশ্বে ওনার পরিচিতিটা, সেটা তো আগে ছিলই, কিন্তু এবারের অবস্থানটা টোটালি ভিন্ন। এবার ওনাকে যাদের সঙ্গে মিটিং হয়েছে প্রত্যেক জায়গায় আমরা দেখেছি যে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যে বাংলাদেশ যে এই যে গত 15-16 বছরে যে গণতন্ত্র এখানে ধ্বংস হয়েছে, এখানে ব্যাংকের অর্থ লুটপাট হয়েছে, পাচার হয়েছে, তারপরে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, এগুলোকে রিভিল করার জন্য এর মধ্যে আপনারা জানেন যে 6টি কমিশনও হয়েছে। এগুলো সব কিছুর ব্যাপারে কিন্তু অনেকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মাত্রায় কিন্তু সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এবং আপনি জানেন যে সংস্কারের জন্য 350 কোটি, এরকম সহযোগিতার আশ্বাস আমরা বিগত সরকারের সময়ও নানান সময় শুনেছি। এখন আমার প্রশ্ন, আমি যেটি এম হুমায়ুন কবিরকে করলাম, যে সেটি কাজে লাগানোর সক্ষমতার জায়গাটা কোথায়? আমরা আগেও দেখেছি অনেক বিদেশি ঋণ এসছে, কিন্তু সেখানে আবার টাকা পাচার হয়ে গেছে, কাজে লাগানো হয়নি, এরকম দেখেছি আমরা। একটা জিনিস হচ্ছে কি, যে টাকা পাচার হয়ে গেছে, আমেরিকান এস্টাবলিশমেন্টের সঙ্গে, বিশেষ করে উনি বাইডেনের সঙ্গে দেখা করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে তার দেখা হচ্ছে, তারা কিন্তু যে টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে সেই টাকা ফেরত আনার পেশে তারা কিন্তু আশ্বাস দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা হচ্ছে এইটা, যেহেতু ডক্টর ইউনূস একজন গ্লোবাল ব্র্যান্ড, এবং উনি আমার মনে হয় ওনার নিজের সব ক্যারিসমা দিয়ে অনেক কিছু করতে পারবেন বলে আমাদের একটা আশা, এবং আমার মনে পারবেন, উনি ইচ্ছে করলে পারবেন, এবং সেই প্রক্রিয়া উনি আগাচ্ছেন। একটা জিনিস। সেকেন্ডলি হচ্ছে যে আপনি দেখেন ওয়ার্ল্ড ব্যাংক সংস্কারের জন্য $350 কোটি একটা করছে, এবং অ্যাট দ্য সেম টাইম উনি যেরকম আমেরিকান এস্টাবলিশমেন্টের সঙ্গে বসছেন, আবার চাইনিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওনার মিটিং হয়েছে। আপনার সেখানেও কিন্তু আপনি দেখেন চাইনিজ অনেক অফার দিয়েছে। আপনার মনে জানেন যে সোলার প্যানেলের ব্যাপারটা, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। বাংলাদেশের এনার্জি যে ঘাটতি রয়েছে সেটা আশ্বাস দিয়েছে, এবং বলেছে যে চাইনিজ কোম্পানিগুলি যারা এই কাজে মানে দক্ষ, তারা এখানে এসে কারখানা করবে। এটা যদি সত্যি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে বাংলাদেশের যে এনার্জির যে ঘাটতি সেটা অনেকাংশে পূরণ হয়ে যাবে। এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। এবং কথাটা হচ্ছে আপনি যেটা বলেন, আশ্বাস অতীতেও অনেক সময় বিভিন্ন সময় দেয়। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যেহেতু হি ইজ এ ভেরি, উনি যে বক্তৃতাটা দিয়েছেন, দেখেন আপনারা খেয়াল করে, উনি খুব সহজ সাবলীল এবং খুব প্রাঞ্জল ভাষা, খুব কঠিন কোনো বাংলা ব্যবহার উনি করেন নাই। উনি কিন্তু সহজ সরলভাবে বলেছেন, এবং ওইটাই সারা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করেছে। না, আমরা বাংলাদেশের মানুষ তো কথা শুনে অনেক সময় আপ্লুত হয়ে যায়। আমরা এর আগে সরকারের সময় প্রতিনিয়ত আমরা দেখতাম যে আসলে ইতিহাস নিয়ে কথা বলা, এটা হয়েছে ওটা হয়েছে এরকম শুনেছি, কিন্তু আমি বলছি কাজের জায়গাটা আমি আসলে এতক্ষণ মনে হচ্ছে আমি ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের প্রশংসা করছি, কিন্তু একটু পরে আমি একটু সমালোচনাও করব। আমি আসছি এই কথা, এটা আগে বলে রাখবো। সে কথাটা হচ্ছে সমালোচনা মানে সেই সমালোচনা না, মানে একটা গঠনমূলক একটা সমালোচনা। সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে চাচ্ছিল, এরকম একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পরে বাংলাদেশ একটা হাঁপ ছেড়ে বেঁচেছে। তো কাজেই প্রফেসর ইউনূসের সরকারের উপরে মানুষের এতই আশা ভরসা, এতই মানে তাদের আস্থা, যে ওনাকে কিছু করে দেখাতেই হবে, এবং সেই যোগ্যতা ওনার আছে। এবং সেটা করতে যে ওনার যে টিম, সেখানে আমার একটু বক্তব্য আছে। সেই টিমটার মধ্যে আমার মনে হয় রিসাইকেল করা দরকার। কারণ এবং এর মধ্যে আপনারা জানেন যে সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন একটা ব্যবস্থা করা হবে। তাহলে
অলরেডি 2 মাস কিন্তু চলে গেছে, কিন্তু কাজেই খুব বেশি সময় কিন্তু নাই বাংলাদেশে। ওনাদের এমন কোনো অনেকগুলি কাজ করে যেতে হবে যে সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনটা যাতে সত্যিকার অর্থেই একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং অবাধ, সুষ্ঠু এবং মানুষের পার্টিসিপেটরি যেটি অতীতে হয়নি। আমরা এই বিষয়ে আপনার কাছে আবারও আসবো এই বিষয়ে। সেটা নিশ্চিত করার জন্য এই কাজগুলি বেসিক সংস্কার বলে আমরা আপনার কাছে আবারও আসবো। এই হুমায়ুন কবির, কামালউদ্দিন সবুজ যেটি বলছিলেন যে একটা আওয়ামী লীগ সরকার যেটি করেছিল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা বলেন, কিংবা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম, তারপর প্রকল্পের নাম করে সেখান থেকে টাকা লোপাট, এই বিষয়গুলো দেশের মানুষ দেখেছে, কিংবা নানানভাবে গণমাধ্যমেও সেগুলো কিন্তু উঠে এসেছে এবং এখন কিন্তু ব্যাপকভাবে উঠে আসছে। তিনি যেমনটি বলছিলেন যে একটা অভ্যুত্থান হয়েছে, তারপর বাংলাদেশের মানুষ চাচ্ছিল এমন একটি সরকার আসুক। এই সরকার এসেছে, কাজ করছে এবং সমালোচনার জায়গাও কি তৈরি হচ্ছে কিনা, নানান ক্ষেত্রে কিন্তু নানান সমালোচনা শুরু হয়ে গেছে। সেটি নিয়ে আপনি কি বলবেন? কিংবা নির্বাচন নিয়ে রোড ম্যাপ সেটি নিয়ে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখনো কোনো কিছু বলা হয়নি। কামালউদ্দিন সবুজ যেটি বললেন যে সেনাপ্রধানের কথা তিনি বললেন, সেনাপ্রধান বলেছেন 18 মাস। এখন যেই কথাগুলো মানুষ অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শুনতেছে সেটি বললেন সেনাপ্রধান। এই বিষয়ে আপনার কি বলার আছে? ধন্যবাদ। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা যে সেনাপ্রধান একটা ইন্ডিকেটিভ আউটলাইন বলেছেন এবং এটা নির্ভর করবে, কারণ এখানে আমার মনে হয় যে ওই প্রক্রিয়ার ওই অংশটা, নির্বাচনের অংশটা, তার আগে কিন্তু আরও এক বড় কাজ আছে যেটাকে সংস্কার প্রক্রিয়া বলা হচ্ছে। 6টা কমিশন করা হয়েছে ওইদিকে। কিন্তু এই কমিশন তো 1 তারিখ থেকে কাজ শুরু করার কথা, 1 তারিখ থেকে কাজ শুরু করবে। দৃশ্যমান হচ্ছে তারা কি কাজ শুরু করছে, বা আগের যে হোমওয়ার্ক গুলো থাকে সেগুলো কি তারা করছে? মিটিং হয়েছে একটা, তারপরে সেটা হবে, কিন্তু 1 তারিখ থেকে হলো বা ডিসেম্বর 30 পর্যন্ত তারা তাদের কাজ সম্পূর্ণ করে তারা একটা সুপারিশমালা দেবে। তারপরে পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটির সাথে আলাপ আলোচনা করে তখন একটা পরবর্তী সিদ্ধান্ত হবে। তো কাজেই আমার কাছে যেটা মনে হয় যে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সময়সীমার চাইতেও যে কাজগুলো সম্পূর্ণ হলো কিনা, কারণ তা যদি না হয়, এখন কাজ সম্পন্ন করার জন্য কয় বছর লাগবে, কত বছর সময় লাগবে, সেটা যুক্তিসঙ্গত, এটা তো রোডম্যাপ থাকবে, এটা যুক্তিসঙ্গত। এবং সেনাপ্রধান যে কথাটা বলেছেন সেটা একটা, আপনি যদি বলেন যে আমি একটা প্রকল্প নিয়েছি, আমার এই প্রকল্পের সীমারেখা এটা বা টাইমলাইন এটা, সেই হিসাবে আপনি এটাকে ধরে নিতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে এই টাইমলাইনের মধ্যে কাজের যে ডাইমেনশন এখন আছে, আপনি ধরেন এখানে সংবিধানের বিষয় আছে, আমি কোনো প্রসঙ্গে গেলাম না, এখানে আপনি নির্বাচন কমিশন আছে, এখানে দুর্নীতি দমন কমিশন আছে, আপনার বিচার বিভাগ, এটা ওটা, মানে আপনার এই কাজগুলো যে প্রতিষ্ঠানগুলো যদি আপনি দাঁড় করতে না পারেন, যদি দেখানো হয় সেটা অনেক কিছু দেখানো। যেমন ধরেন এর আগে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হত্যা, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ঘটনা ঘটেছে, তারপর তদন্ত কমিটি করা হতো, সেই তদন্ত রিপোর্ট কারা রিপোর্ট তৈরি করতো, কখন আসতো, সেটা আমরা কিন্তু আর দৃশ্যমান দেখা যেত না। কিন্তু সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় হলে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলো সেটি নিয়ে কিন্তু যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেটি এই কমিটি কিন্তু খুব দ্রুত রিপোর্ট দিয়েছে এবং বলা হচ্ছে যে এত দ্রুত রিপোর্ট কোনো কমিটি কিন্তু দিতে পারেনি। এখন সদিচ্ছা না থাকলে সেক্ষেত্রে আপনি তো অনেক সময় নিতে পারেন, কিন্তু সদিচ্ছা থাকলে তো এরকম দ্রুত রিপোর্ট দেওয়া যায় কিংবা সংস্কার করা যায়। আমি সেটাই, আপনি সবুজ ভাইকে যে প্রশ্ন করেছিলেন এটার সাথে মিলিয়ে জবাবটা দিই। এখন বাংলাদেশে আগের মতো হবে না বা হওয়ার সম্ভাবনা কম, তার কারণ হচ্ছে যে লিডারশিপটা আছে, সেই লিডারশিপটা কিন্তু ইউনিক, যেটা আগের তাদের ব্যাগেজ নাই। প্লাস ওনার সাথে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তারাও কিন্তু সেই রকম, আমি বলবো যে মোটামুটি জনগণের বিশ্বাস রাখেন এরকম লোকজনই আছেন। তো কাজেই নেতৃত্বটা আমাদের এখানে, আমার ধারণা যে জনগণের সমর্থন তারা পাচ্ছেন। এবার আসেন যদি আপনি আমলাতন্ত্র, আগে তো একটা রাজনীতিকরণের বিষয় ছিল যেখানে দক্ষতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে, এখন তো সেটা নাই। কাজেই পেশাগত দক্ষতা নিয়ে যদি কেউ কাজ করতে চায় নিশ্চয়ই কাজ করতে পারবে, এবং সেখানে আমার আশা হচ্ছে যে নেতৃত্ব যদি সঠিক নেতৃত্ব থাকে, মানুষের আস্থা থাকে, আমলাতন্ত্র এবং অন্যান্য যারা এর সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু ইচ্ছা করে ডেলিভার করতে পারবে। এবং আপনি ধরেন এই যে আমাদের ব্যাংকিং সেক্টরটা ধরেন, এ তো খুব বেশি দিনের কথা না, ব্যাংকিং সেক্টরের মধ্যে যোগ্য লোক আছে, সঠিক সিদ্ধান্ত হচ্ছে, আমরা কিন্তু পরিবর্তনের একটা ইঙ্গিত দেখছি। এবং
ক্ষতটা আমাদের এত গভীর যে এখান থেকে আপনাকে তুলে এনে ফিউচারিস্টিক আরেকটা, কারণ এখানে প্রফেসর ইউনূস যেটা জাতিসংঘে বলেছেন যে আমরা কিন্তু একটা নতুন বাংলাদেশের কিছু চিন্তা করছি, আগের সাথে সেটা তুলনীয় নাও হতে পারে। তো কাজেই নতুন বাংলাদেশের জন্য আমাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বিনিয়োগ আছে, আপনি ক্লাইমেট ইস্যু আছে, টেকনোলজি ইস্যু আছে, এমপ্লয়মেন্ট ইস্যু আছে, মাইগ্রেশন ইস্যু আছে, কোন জিনিসটা নাই যেগুলোর সাথে আমাদেরকে আগামী দিনে মোকাবেলা করতে হবে না। তো কাজেই এখানে আমার এই আগামী সরকারকে অথবা যদি বলেন ভবিষ্যৎ সরকারগুলোকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সামনে যেতে হবে। তো কাজেই এই এখন যারা আছে তাদেরকে এই রোডম্যাপটা তৈরি করে দিয়ে যেতে হবে বা ক্ষেত্রটা প্রস্তুত করে দিয়ে যেতে হবে। কারণ তা যদি তারা না করেন তাহলে আপনি নির্বাচন করলেও একটা, এর পরবর্তীতে যদি এই ব্যবস্থা পরিবর্তন না হয় আবার একই ধরনের ঝামেলার মধ্যে। আপনার কাছে আবারও আসবো, ক্ষেত্র প্রস্তুতের কথা বলছিলেন যে যেই আপনি এর আগে আপনিও যেটি বলছিলেন যে যেই সংস্কারগুলো কিংবা যে প্রত্যাশা নিয়ে ক্ষেত্র যদি প্রস্তুত করা না যায় কিংবা এই সরকার যদি আসলে যেই প্রত্যাশাগুলো নিয়ে তারা দায়িত্বে এসেছে সেই দায়িত্ব পালন করতে না পারে, তাহলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে? না, এটা তো আসলে একটা অত্যন্ত একটা জটিল একটা প্রশ্ন এবং জটিল উত্তরও। আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের মানুষের কিন্তু একটা সাইকি আছে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। সেটা হচ্ছে যে মনে করেন এই সরকারের 2 মাস হয়ে গেছে, একটু আগে আমি বললাম যে একটা হলো যে বিদেশি সাহায্য, বিদেশিরা তারা বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিন্তু বাংলাদেশের যে ইন্টারনাল যে সমস্যাগুলি, যেমন মনে করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা কিন্তু দেখেন এটা কিন্তু খুব বেশি কমে নাই, কিন্তু বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়ে গেছে। মানুষ কিন্তু এগুলো কিন্তু প্রাত্যহিক জীবনের কতগুলি বিষয় যে প্রত্যেকটা মানুষকে এফেক্ট করে। আপনাকে এখানে সফল হতে হবে, এখানে দ্রব্যমূল্যের দাম মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে। তারপরে মনে করেন ইন্টারনাল যে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষা, সেটার ব্যাপারেও কিন্তু অনেকের মানে আমরাও দেখছি, অনেকে দেখছে যে সেখানেও আমাদের ঘাটতি রয়েছে। এগুলো কিন্তু প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার থেকে দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে মানুষের মনে এই আস্থা দিতে হবে যে হ্যাঁ, এই আমলে সবাই নিশ্চিন্তভাবে ঘুমাতে পারে, নিশ্চিতভাবে এখানে সবাই বাজার করে চলতে পারে, এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এখানে ব্যাংকের লুটপাট হবে না, এখানে বিদেশে টাকা পাচার হবে না, এখানে বিভিন্নভাবে যারা বাংলাদেশকে যারা সত্যিকার অর্থে উন্নত এবং একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় না, দেশি বিদেশি, তারা যে কাজগুলি করছে, যে ডিসরাপটিভ অ্যাক্টিভিটিসগুলি করছে, আমি বিস্তারিত যাচ্ছি না, আপনারা অনেকে দেখেছেন, সেগুলোকে কন্টেইন করার জন্য খুব অ্যাকশানে যেতে হবে। কারণ অ্যাকশানে না গেলে এগুলো আবার ঘুরতে থাকবে। এর মধ্যে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে অশান্ত হয়ে উঠেছে, এর আগে আনসারের একটা ঘটনা আমরা দেখেছি। এগুলা অনেকেই মনে করে, আমিও তাই মনে করি এগুলো কিছুটা পরিকল্পিত। এই কারণে ভারতের সাথে যে সম্পর্কের বিষয়টা, জাতিসংঘের এই অধিবেশনে ডক্টর ইউনূস আর মোদির বৈঠক হওয়ার কথা ছিল, একটা আলোচনা ছিল, সেটি সম্ভব হয়নি। এরপরে পররাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক হয়েছে। তো আবার একটি আলোচনা এসেছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে যেখানে আওয়ামী লীগকে ভবিষ্যতে কীভাবে আবার পুনর্বাসন করা যায় রাজনীতিতে, এরকম একটা আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন সেক্টরের মানুষজন ছিলেন, শিক্ষক থেকে শুরু করে তারপর নিরাপত্তা বিশ্লেষক অনেকে ছিলেন। তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন, যদি এরকম কিছু হয়ে থাকে? আসলে হয়েছে কি, যে বিষয়টা হচ্ছে যে গত 15-16 বছরে এটা একটা অনেক কিছুটা অফিসিয়াল, কিছুটা আনঅফিসিয়াল বাংলাদেশের মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে। এবং এটা সত্য যে গত 15-16 বছর আমরা আমাদের ফরেন পলিসিটা একটি দেশ নির্ভর হয়ে গেছিল। মানে এটা মাল্টি ডাইমেনশনাল ছিল না। সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা ভারতের কথা আপনি বলছেন, এটা এবং এটা নানা আমাদের অনেক চুক্তির ব্যাপার, আমি বিস্তারিত যাচ্ছি না। চুক্তির বিষয়গুলো যদি আমরা আলোচনা করি, ট্রানজিট থেকে শুরু করে অন্যান্য বা বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিতে তাদের যে ইন্টারভেনশন, এগুলো অনেক ঘটনা বলা যাবে, আমি সেটাতে বিস্তারিত যাচ্ছি না। এতে একটা জিনিস দেখেন, মোদির সঙ্গে যে বৈঠক হলো না, আমি ওই কী কারণে হলো না ওটাতে না, যে এতে কিন্তু বাংলাদেশের চেয়ে একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে ইন্ডিয়া আমার মনে হয় লুজ করেছে, এই অর্থে যে তারা একটা বড়, তারা যে রিজিওনাল সুপার পাওয়ার হতে চায়, তারা যে একটা
একটা বড় রাষ্ট্র, সেই উদারতা কিন্তু তারা দেখাইতে পারে নাই। অন্যদিকে এখানে বাইডেন দেখা করেছে, অন্যদিকে এটা হতে পারে কিনা যে যেহেতু তাদের পছন্দের সরকারের পতন হয়েছে তারা মন খারাপ করে আছে, সেটাও তো হতে পারে। আপনি বাংলাদেশের এটা বাংলাদেশের কে সরকারে থাকবে কে সরকারে থাকবে না, কখন আন্দোলন হবে কখন আন্দোলন হবে না, কখন সেটা তো বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার। এখানে তো অন্য দেশগুলো এরকম আচরণ করেনি। নির্বাচনে কথাটা হচ্ছে না ভারতের হস্তক্ষেপের বিষয়টি তো সামনে এসেছে সব সময়। আপনি কি একটা দেশের কথা বলতে পারবেন যে বাংলাদেশের এই পরিবর্তনের পরে ভারত যেভাবে বিহেভ করেছে বা রিয়েক্ট করছে সেভাবে কি অন্য কোনো দেশ রিয়েক্ট করেছে? একটা দেশও করেন। কাজেই তাদের ব্যাপারটা, সেটাই আমি বলছি যে মন খারাপ কিনা তাদের। মন খারাপ তো বটে। এবং যে কথাটা বলেছেন যে কিছুদিন আগে, কয়েকদিন আগে ওনারা একটা ইন্টার পার্লামেন্টারি একটা বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশে আপনি যেটা বলেছেন যে শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য তারা বিভিন্ন কথাবার্তা বলেছেন। এই জিনিসগুলো হয় কি, এগুলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চলে যায়। কারণ একটা জিনিস কি, ভারতের যে পররাষ্ট্রনীতি, এবং আমি একটা কথা বলি যে এখানে হুমায়ুন কবির ভাই আছেন, দর্শক আমাদের আলোচনা চলবে, যুক্ত থাকুন চ্যানেল আইয়ের ফেসবুক এবং জিনিস আমি বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই যে মিটিং করেছেন ওনারা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে ওনারা মিটিং করছেন, সেরকম মিটিং যদি বাংলাদেশ করে তাহলে তাদের কি প্রতিক্রিয়া হবে? এখন বলতে পারেন বাংলাদেশের কি শক্তি আছে কিনা। বাংলাদেশ দেশ ছোট হতে পারে, দেশ ছোট হওয়া মানে তো শক্তি তো নির্ভর করে। কিন্তু বাংলাদেশে ধরেন অনেকেই তো অনেক ভারত বিরোধী বা বিভিন্ন বিষয় নিয়ে যে বিষয়গুলো নিয়ে কথা বলা যায় কথা বলেছি সব সময়, কিন্তু দায়িত্বে আসার পর আসলে সেই চেহারা থাকে কিনা। যেমন আমরা শুনলাম যে, আমি এই বিষয়ে একটু এই হুমায়ুন কবির আপনার কাছে যেতে চাই, যে ইলিশ নিয়ে বারবার আলোচনা হচ্ছে, ইলিশ পাঠানো হবে না, আবার পাঠানো হচ্ছে, এবং বলা হচ্ছে যে পদ্মার একটি ঘাটে যে ইলিশ পাওয়া যায় চাঁদপুরে, সেটি 3000 টন পাঠানো হয়েছে, এটি কিছুই না। তো এই বিষয়গুলো কেন আসে? আপনি একটা জায়গায় স্থির থাকতে পারা যায় না কেন? এটা আমাদের দুর্বলতা, আমাদের সিদ্ধান্ত গ্রহণের দুর্বলতা। কিন্তু প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এর বাইরেও গিয়ে যদি বলেন, এখানে 3টে এলিমেন্ট আছে। একটা বলছে আপনার সিদ্ধান্তে আমরা দেখছি নড়াচড়া হয়েছে। আর কাছে ইমোশন, ভারত সম্পর্কে যেটা সবুজ বললেন, বাংলাদেশে ভারত সম্পর্কে আমাদের নিকট প্রতিবেশী হওয়ার কারণেই এবং বড় ছোট দুই রকমের রাষ্ট্র হওয়ার কারণেই আমাদের মধ্যে অনেক ইমোশন আছে এখানে। এটা আরেকটা বাস্তবতা। যেমন অনেকে বলছে ওদের ইলিশ মাছ দেওয়ারই দরকার নেই, এটা একটা ইমোশনাল আউটবার্স্ট। আরেকটা আছে ওরাও বলেছে ওরা নিবে না, সেটাই। কিন্তু আরেকটা আছে ইকোনমিক্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সেটা আরেকটা আছে। তো শেষ পর্যন্ত আমার ধারণা যে লজিক্যালি সাপ্লাই ডিমান্ড দিয়ে এটা সেটেল করা হয়েছে, এবং সেখানে বাংলাদেশ ডিসাইডেড যে আমরা 3000 টন মাছ ওখানে পাঠাবো। তো আমি সেভাবেই দেখছি, এবং এটা আমি কোনো ভুল দেখছি না, বা এটার মধ্যে খুব ভুল আছে বলে মনে করছি না। এটা কি ভারতকে খুশি রাখার জন্য? না, কেন হবে? আমরা 1992 সাল থেকেই আমরা ভারত ইলিশ মাছ পাঠাই, এটা আজকে না। কিন্তু আজকে এখন ইমোশন যুক্ত হয়েছে বলে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। 92 সাল থেকে আমরা ইলিশ মাছ পাঠাই রেগুলার, প্রতি বছরই যায় ইলিশ মাছ। তো কাজেই এটা তো দুই দেশের মধ্যে আদান প্রদানের যে পণ্য সামগ্রী আদান প্রদানের যে ব্যবস্থা আছে তারই একটা। আপনার কি মনে হয় যে ভারত বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের সাথে যেই আচরণটা করেছে, এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কি পরিবর্তন হবে কিনা? বাস্তবতা পরিবর্তন হলে তারা পরিবর্তন করতে বাধ্য হবে। কারণ আগে যেটা সবুজ ভাই বলছিলেন, আমরাও সকলেই জানি যে গত সরকারের আমলে একটা ইন্ডিয়া পজিটিভ পলিসি ছিল, ইন্ডিয়ার জন্য স্পেশাল একটা কনসিডারেশন তাদের ছিল। যে প্রকল্পগুলো ছিল সেগুলোর ভবিষ্যৎ আপনি কোথায় দেখতে পান? সেটা নির্ভর করে। এখন আমার যদি সেই প্রকল্পে যদি আমারও স্বার্থ থেকে থাকে, ভারতেরও স্বার্থ থেকে থাকে, দুই পক্ষ যদি মিউচুয়ালি মনে হয় যে আমরা উভয়ই উপকৃত হচ্ছি, সেই প্রকল্প থাকবে। রেল প্রকল্প নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল, বিরোধী দলগুলো তখন বাম দল থেকে শুরু করে অন্যান্য দল অনেক সমালোচনা করেছে। সেগুলো যদি মনে করা হয়, সরকার যদি মনে করে, সেগুলো রিভিউ করা যেতে পারে। সেটা কি ভারত ভালোভাবে নিবে? ভারত তো নেবে, আমরা প্রস্তাব করলে বুঝতে পারবো। এটা নিয়ে আগাম স্পেকুলেট করার খুব একটা সুযোগ নাই। তবে অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা হয়তো রিভিউর সুযোগ আছে। কিন্তু আমি যেটা বলবো যে এখানে মনে রাখতে হবে যে যেহেতু আমরা নিকট প্রতিবেশী, যেহেতু পারস্পরিক নির্ভরশীলতা আছে, কাজে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বাস্তবতার আলোকেই সিদ্ধান্ত নিতে হবে। সেটা ভারতের দিক থেকে যেমন বাংলাদেশের ব্যাপারে নিতে হবে, আমাকেও কিন্তু এই একই আলোকে নিতে হবে। কারণ আমরা ইচ্ছে করলেই আমাদের বাস্তব অবস্থাটার বাইরে কিন্তু যেতে পারবো না। কাজে সেই প্রেক্ষাপটে মিউচুয়ালি বেনিফিশিয়াল
আমার সম্মানজনক, পারস্পরিকভাবে সম্মানজনক, পারস্পরিক লাভ এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে, এবং সেটা পৃথিবীর সব দেশেই হয়। এর মধ্যে যেহেতু প্রতিবেশী, আপনি সমস্যা থাকতেই পারে, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থের আলোকে আমরা সেটেল করলেই আমার মনে হয় সেই সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। আপনাকে ধন্যবাদ। আমি একটু কামাল উদ্দিন সবুজ আপনার কাছে যেতে চাই যে নির্বাচন নিয়ে তো বিরোধী রাজনৈতিক দল যেগুলো রয়েছে তারা অনেক কথা বলছেন, আবার অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারে সহযোগিতার কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন যদি অনুষ্ঠিত করার ক্ষেত্রে যদি বিলম্ব হয়, সেক্ষেত্রে এই যে সহযোগিতার যে জায়গাটা বা ভালো ভালো কথা শোনার যে জায়গাটা, সেটা কি অব্যাহত থাকবে? প্রথম কথা হচ্ছে যে প্রথমে একটা বাংলাদেশের যে দুইটি বৃহৎ রাজনৈতিক দল, একটা বিএনপি এবং আওয়ামী লীগ, এখন তো এই মুহূর্তে আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে, তারা এখন এই মুহূর্তে মাঠে নাই। বিএনপি প্রথমে কিন্তু দ্রুত নির্বাচনের কথা বলেছিল, কিন্তু কিছুদিন আগে তারা একটা যে জনসভা করেছে, সেখানে কিন্তু তাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান, উনি কিন্তু নির্বাচনের কথাটা কিন্তু বলেননি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কিন্তু উনি বলেছেন যে তারা ইউনূস সরকার, প্রফেসর ডক্টর ইউনূসের সরকারের সফল হলেই বাংলাদেশ সফল হবে। তারা কিন্তু শিফট করেছে, কিন্তু তারা সময় দিতে চায়, তারা সহযোগিতা করতে চায়, এটা কিন্তু পজিটিভ সাইন। এটা আমি মনে করি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই প্রফেসর ইউনূসের সরকারকে কিছু বেসিক কাজ করে দেওয়ার জন্য সময় দেওয়া উচিত। না হলে তো নির্বাচনটা করতে পারবে না, যে নির্বাচন বাংলাদেশের মানুষ চায় এবং রাজনৈতিক দলগুলোও চায়। তো কাজেই এটা একটা পার্ট। তো সেই দিক থেকে এখন এটা কত বছর, যেটা আপনি বললেন, এটা আমি একটু আগে বলেছি যে সেনাপ্রধান 18 মাসের একটা টাইম ফ্রেমের কথা উনি হয়তো বলেছেন, কিন্তু এটা হয়তো ফাইনাল নাও হইতে পারে। কথাটা হচ্ছে যে দীর্ঘদিন যদি এই প্রক্রিয়া চলে, তখন রাজনৈতিক দলগুলি এখন যে বিহেভ করছে, ধৈর্যটা থাকবে কিনা এটা নাও থাকতে পারে। আমার ধারণা থাকবে না, কারণ তারা তো চাইবেই যে কারণ তারা এই মুহূর্তে হয়তো ভাবছে যে বাংলাদেশের এখন যে রাজনৈতিক অবস্থা, এই মুহূর্তে, ভবিষ্যতে কী হবে আমরা তো অতটা জানি না, তাহলে তারা ভাবছে যে এই মুহূর্তে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয়, তাদের জোট হোক বা তারা ক্ষমতায় আসবে, কাজেই তারা অ্যাডভান্টেজটা নিতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন সংবাদকর্মী হিসেবে আমরা চাই যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচনে আবার যাতে ফ্যাসিজমের আবার উত্থান না হয়, এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, উনি যে সংস্কার এবং যে কাজগুলি করে দেবেন, সেগুলো যাতে পরবর্তী সরকার, যে নির্বাচিত সরকার আসবে, তারা যেন সেই পথ অনুসরণ করে। তাদের আদর্শ এবং নীতি হয়তো আলাদা থাকতে পারে, তাদের হয়তো ভিন্নভাবে তাদের কৌশল থাকতে পারে, কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ন্যূনতম, যেটাতে আমরা মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলেরই এবং বাংলাদেশের মানুষেরই ঐক্যমত হওয়া উচিত, সেই জায়গা যাওয়ার জন্য তারাও যাতে সেই সুযোগ পায়, সেই কাজগুলি তাদের করা উচিত। কাজে এখানে প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার এখন চলছে, তাদের যেরকম অনেক চ্যালেঞ্জিং জব আছে, অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে যারা আসবে, একটা নির্বাচন হয়ে গেলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেল না, কিন্তু অনেক নির্বাচিত সরকারও কিন্তু অগণতান্ত্রিক হয়ে যেতে পারে। এটা পৃথিবীর বহু দেশে উদাহরণ আছে। কাজে আমাদের, আপনি যেটা বললেন যে অধৈর্য হয়ে যাবে কিনা, অধৈর্য তো হয়ে যেতে পারেই, কিন্তু আমাদের কথা হলো আমরা যা চাই যে অধৈর্যও না হোক, ভালো নির্বাচনও হোক, দেশটা ভালোভাবে চলুক, এবং ইউনূস সাহেব, প্রফেসর ইউনূসকে সবাই আমরা সহযোগিতা করতে চাই, বাংলাদেশের মানুষ, কিন্তু সেই আস্থার জায়গাটা প্রফেসর ইউনূস সাহেবকে তাদের অ্যাডভাইজার যারা আছেন, তাদের কাজের মাধ্যমে তারা প্রমাণ করতে হবে, তৈরি করতে হবে, প্রমাণ করতে হবে যে হ্যাঁ, উই মিন বিজনেস। একটা ডেফিনেটলি ইউনূস সাহেব পারবেন বলে আমার আশা। এবং উনি একটু, অনেকে মনে করে থাকেন উনি খুবই সহজ সরল মানুষ, কিন্তু প্রশাসক হওয়া তো একটু ভিন্ন জিনিস। উনি একজন সত্যিকারের প্রশাসক হবেন, কারণ ইটস এ ডিফারেন্ট রোল অলটুগেদার। সেটি সময় বলে দিবে তিনি কতটুকু সফল হতে পারেন। সোশ্যাল বিজনেসের কথা বলেছেন, মাইক্রো ক্রেডিটের কথা বলেছেন, কিন্তু এটা তো একটা টোটালি একটা ভিন্ন একটা বিষয়। কাজে এখানে ওনাকে প্রশাসক হতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের দুজন অতিথি আজকে আলোচনা করেছেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার কথা উঠে এসেছে, নির্বাচন কিংবা সংস্কার নিয়ে যে
প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে মানুষের এবং সবার, সেই জায়গাটি আমাদের অতিথিদের আলোচনায় উঠে এসেছে। দর্শক, মেট্রো সেভেন টু দ্য পয়েন্টের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।